আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করা। দেখো, এখানে তোমাদের জন্য অনুশীলনীর প্রশ্ন সমাধানের পাশাপাশি আরও করে দেওয়া আছে বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস, বিগত এমসিকিউগুলো সমাধান করে দেওয়া আছে। আরও আছে তোমাদের জন্য রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন, যেগুলো তোমাদের বায়োলজি পড়াটাকে আরেকটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নগুলো আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। চলো, আজকে পর্বে আমরা এই 12 অধ্যায়ের যে অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো, প্রথম প্রশ্নটা কি আছে যে আরএনএ কি। এখন আরএনএ হচ্ছে তোমার এরকম একটা বংশগতির একটা ধারক হিসেবে কাজ করে। যাদের দেহে হচ্ছে ডিএনএ থাকে না, তাদের ক্ষেত্রে হচ্ছে আরএনএটা এরকম বংশগতির যে বৈশিষ্ট্যগুলো ওগুলো পরিবহনের জন্য কাজ করে থাকে। এখন আরএনএর ফুল ফর্ম যদি আমি বলি, এটা হচ্ছে তোমার রাইবো নিউক্লিক অ্যাসিড। এই যে আরএনএর ফুল ফর্ম। এখন এই আরএনএটাতে তোমার হচ্ছে যেই পলিনিউক্লিওটাইড সূত্রগুলো থাকবে, ওখানে কি থাকে দেখো, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, অজৈব ফসফেট আর নাইট্রোজেন বেস। অর্থাৎ এই পলিনিউক্লিওটাইড বললে এই তিনটা জিনিসই একসাথে থাকবে, 5 কার্বন বিশিষ্ট শর্করা, অজৈব ফসফেট আর নাইট্রোজেন বেস। এখন নাইট্রোজেন বেসের ভিতরে এই জায়গায় হচ্ছে তোমার কি অংশগুলো থাকবে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, আর এখানে থায়ামিনের পরিবর্তে তোমার হচ্ছে ইউরাসিল থাকবে। আমরা ডিএনএর ক্ষেত্রে জানি হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন থাকে, কিন্তু এই জায়গায় কি থাকবে দেখো, ইউরাসিল থাকবে। এই জায়গাটা কিন্তু ডিএনএ থেকে ওর হচ্ছে পৃথক। কি জন্য? কারণ এই জায়গায় হচ্ছে তোমার অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিনের পরে ইউরাসিল থাকে। এখন এইখানে যে ডিএনএ যেটা, এটা ভাইরাসের ক্রোমোজোমের স্থায়ী উপাদান, আরএনএ যেটা, এটা হচ্ছে ভাইরাসের ক্রোমোজোমের স্থায়ী উপাদান হিসেবে পাওয়া যায়। কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে তোমার ডিএনএ অনুপস্থিত থাকে, যেমন এই যে দেখো টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস যেটা, ওইটাতে হচ্ছে তোমার ডিএনএ থাকে না, যার কারণে ওইটাতে হচ্ছে আরএনএ থাকবে। যে সমস্ত ভাইরাস ডিএনএ দিয়ে গঠিত নয়, তাদের নিউক্লিক অ্যাসিড কি হয়, তাদের নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকে হচ্ছে আরএনএ। এসব ক্ষেত্রে তোমার আরএনএই বংশগতির বস্তু হিসেবে কাজ করে। তার মানে যে আমি বলছি, যাদের দেহে ডিএনএ থাকে না, ওদের হচ্ছে বংশগতির যে বৈশিষ্ট্যগুলো পরিবহনের জন্য কে কাজ করবে, এই আরএনএটা কাজ করবে। আরএনএর ভিতরে ওই পলিনিউক্লিওটাইড থাকবে, পলিনিউক্লিওটাইডের ভিতরে যে নাইট্রোজেন বেসগুলা, ওগুলাতে হচ্ছে তোমার অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল থাকবে। এইটা হচ্ছে তোমার একটা সূত্র থাকে। আরএনএ যেটা, এটা তোমার এক সূত্র হয়। কিরকম দেখো, ডিএনএ যদি আমরা আঁকি তখন ওরকম দুইটা সূত্র দিয়ে আঁকি, তাই না? কিন্তু আরএনএ কি হবে দেখো, এরকম একটা সুতা, এটা পেঁচায় গিয়ে এরকম এরকম একটা স্ট্রাকচার থাকে, একটা সুতাই হচ্ছে এভাবে পেঁচায় তোমার হচ্ছে এই নাইট্রোজেন বেসগুলা এভাবে সংযুক্ত হবে। এখন একটা মাত্র সূত্র থাকবে, এগুলো হচ্ছে তোমার আরএনএর বৈশিষ্ট্য। এরপরে আমাদের কি বলছে, জিন কি। এখন জিন হচ্ছে তোমার এরকম একটা অংশ, যে অংশটা তোমার বৈশিষ্ট্যগুলা বহন করে নিয়ে যাবে। আমরা জানি যে নিউক্লিয়াসের ভিতর ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভিতরে হচ্ছে তোমার ডিএনএ থাকে, ডিএনএর ভিতরে জিন থাকে। এখন এই যে জিন হচ্ছে তোমার সকল দৃশ্যমান অদৃশ্যমান যে বৈশিষ্ট্যগুলা, ওগুলা হচ্ছে পরিবহন করে নিয়ে যায় বংশ পরম্পরায়। যেরকম কত কত বৈশিষ্ট্যগুলা দেখো, তোমার চোখের বর্ণ, চুলের ধরন, তারপরে এগুলা হচ্ছে আমরা বাইরে থেকে দেখতে পাইতেছি এই বৈশিষ্ট্যগুলা। আবার কিছু বৈশিষ্ট্য তোমার আচার আচরণ অথবা অভ্যন্তরীণ কিছু বৈশিষ্ট্য, যেগুলা আমরা হচ্ছে বাইরে থেকে দেখতে পাই না। তার দৃশ্যমান অদৃশ্যমান সবগুলা বৈশিষ্ট্যই কে নিয়ন্ত্রণ করবে? এই জিনটা নিয়ন্ত্রণ করবে। এর অবস্থান জীবের ক্রোমোজোমে থাকে। ওই যে বললাম, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ ভিতরে জিন থাকে। অর্থাৎ যে নির্দিষ্ট একটা জিন কিন্তু নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য ধারণ করবে। এতটুকু মনে করো, ক্রোমোজোমের ভিতরে একটা নির্দিষ্ট জিন তুমি নিছো, ওই জিনটা কি করবে, তোমার চুলের বর্ণটা ধারণ করবে, যে তোমার চুল কি সোনালী বর্ণের হবে নাকি কালো বর্ণের বা লালচে বর্ণের অথবা সাদা বর্ণ, যেই বর্ণেরই হয় না কেন, ওই চুলের বর্ণটা মনে করো অতটুকু একটা নির্দিষ্ট জিন তোমার বহন করতেছে। তাহলে ওই জিনটার কাজ আমরা বুঝতে পারছি কি করে, বংশ পরম্পরায় ওই বৈশিষ্ট্যগুলো হচ্ছে বহন করে নিয়ে যায়। এখন ক্রোমোজোমের যে অংশটাতে জিন অবস্থান করে তাকে হচ্ছে লোকাস বলে। মনে করো আমি এরকম একটা বৈশিষ্ট্য খুঁজে বের করব, যেখানে হচ্ছে তোমার আমার যে চুলের প্রকৃতিটা নির্ভর করবে, যে আমার চুলটা কি সোজা হবে নাকি কার্লি হবে নাকি অনেক বেশি কোকড়ালু হবে, এরকম যে ধরনগুলা, চুলের যে ধরনগুলা, এটা নিয়ন্ত্রণ করবে একটা জিন। ওই জিনটা এখন আমি খুঁজে বের করবো কোন ক্রোমোজোমের কোন জায়গাটায় আছে, ওই জায়গাটাকে, ওই নির্দিষ্ট জিন যেই জায়গায় অবস্থান করবে ওই জায়গাটাকে হচ্ছে আমার লোকাস বলবো।
এরপরে সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে, কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশ করতে সহযোগিতা করতে পারে। আবার কোনো কোনো সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। বিভিন্ন গবেষণার তত্ত্ব থেকে জানা গেছে জিনই বংশগতির নিয়ন্ত্রক। অর্থাৎ জিন কোথায় অবস্থান করে? ডিএনএতে। ডিএনএকেও আমরা বংশগতির ধারক বলতে পারি। আবার ডিএনএ আবার কই অবস্থান করে? ক্রোমোজোমে অবস্থান করে। ক্রোমোজোমকেও বংশগতির ধারক বলতে পারি। এখন আমরা জিনটা বুঝতে পারলাম, অর্থাৎ দৃশ্য অদৃশ্যমান যে বৈশিষ্ট্যগুলা নিয়ন্ত্রণ করে ওইটার এককই হচ্ছে তোমার জিন। মানে একক বলতে একদম ক্ষুদ্রতম, যেটার পরে আর হচ্ছে ওটাকে ভাঙা যাবে না। কি জন্য? ক্রোমোজোমকে যদি মানে তুমি আরো জুম করো, ওইটার ভিতরে আমরা কি দেখতে পারবো? ডিএনএ দেখতে পারবো। ডিএনএ কে আরো জুম করতে থাকলে ওখানে ভিতর তোমার জিন পর্যন্ত যাবে, কিন্তু জিনের পরবর্তীতে ওইটাতে আর মানে কিছু হবে না। ওইটাই হচ্ছে ক্ষুদ্রতম একক। এরপরে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? ওই যে একটু আগে ওইখানে যে আলোচনাগুলো করলাম, দেখো ক্রোমোজোম হচ্ছে কি করে, তোমার বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো ওগুলো কিন্তু বহন করে নিয়ে যায়। পিতামাতার বৈশিষ্ট্য বংশ পরম্পরার সন্তান সন্ততিতে বহন করে বলে এটাকে হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। এখন ক্রোমোজোমকে আবার বংশগতির ধারক ও বাহকও বলা হয়, কারণ ও হচ্ছে ওই বৈশিষ্ট্যগুলো ধারণ করে, এরপর হচ্ছে বহন করে নিয়ে যায়। কারণ ক্রোমোজোম কি হয়, ওই যে কোষ বিভাজনের সময় কিন্তু ক্রোমোজোমও বিভাজিত হয়। ক্রোমোজোম বিভাজিত হয়ে ওই যে নতুন যে অপত্য কোষগুলো সৃষ্টি হয় ওখানে কিন্তু এই ক্রোমোজোমগুলো যায়, যার জন্য ওই বৈশিষ্ট্যগুলা মানে ক্রোমোজোম কিন্তু বহনও করতেছে, ধারণ করতেছে, আবার বহনও করতেছে। তাহলে দেখো কোষের নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো যে পেঁচানো অংশগুলা, এই জায়গায় যদি আমি তোমাদেরকে আরেকটা কনসেপ্ট বুঝাই, এই যে দেখো সুতার মতো অংশ যদি আমরা ওই যে ক্রোমোজোমের ভিতরে এরকম সূক্ষ্ম সুতার মতো বা চুলের মতো যে অনেকগুলো অংশ দেখতে পাই না, এই যে এরকম পেঁচানো থাকে, ওইগুলো হচ্ছে তোমার ক্রোমাটিন বা মানে ক্রোমাটিন জালিকা। এরপরে একটা সেন্ট্রোমিয়ারের সাথে যখন দুইটা বাহু সংযুক্ত থাকে এটাকে কি বলবো? ক্রোমোজোম বলবো। আর একটা সেন্ট্রোমিয়ারের সাথে যখন একটা বাহু সংযুক্ত থাকবে এটাকে বলবো হচ্ছে ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড, এই জায়গায় এটা তোমাকে বুঝতে হবে। মানে এই একই জিনিস ওরা যখন মানে শেপ চেঞ্জ করে বা চেহারা পরিবর্তন করে ফেলে তখন হচ্ছে ওদের নামও চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো সুতার মতো পেঁচানো অংশটা হচ্ছে তোমার ক্রোমোজোম, মানে ক্রোমাটিন থাকে, ক্রোমাটিন থেকে পরবর্তীতে হচ্ছে তোমার ক্রোমোজোমে পরিণত হয়। ক্রোমোজোমের কাজ হলো মাতা পিতা থেকে যে জিন ওইটা হচ্ছে সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোমের মাধ্যমেই হচ্ছে তোমার পরিবাহিত হয়, বংশগতির ধারাটাকে অক্ষুণ্ণ রাখে। কি জন্য? ওই দেখবা যে সন্তান সন্ততি পিতামাতার মতোই হয় দেখতে, পিতামাতার মতো না হইলে তার আগের যে স্টেপটা অর্থাৎ দাদা দাদি অথবা নানা নানির মতো হয়। এটার কারণই হচ্ছে তোমার এই ক্রোমোজোমটা। ক্রোমোজোম বংশ পরম্পরায় যখন এভাবে মানে পরিবাহিত হইতে থাকে ওই বংশগতির ধারাটাকে অক্ষুণ্ণ রাখে। এ কারণে আমরা ক্রোমোজোমকে হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি বলতে পারবো। ক্রোমোজোমটা মেইনলি হচ্ছে ওই জিনের মাধ্যমে, ডিএনএ থাকে, ডিএনএ ভিতর জিন থাকে, জিনের মাধ্যমে হচ্ছে তোমার এই বৈশিষ্ট্যগুলো পরিবহন করে। এরপরে দেখো অটোজোম কি, এই জায়গায় অটোজোম কি জিনিস। এখন আমাদের দেহে হচ্ছে ক্রোমোজোম, এটা হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে দেহকোষে যেগুলো থাকে ওগুলো হচ্ছে তোমার মানে এমনিতেই সবার ক্ষেত্রেই সেম থাকে, যেগুলো অটোজোম। আর এক জোড়া থাকে হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম, যেটা হচ্ছে তুমি ছেলে হবা নাকি মেয়ে হবা এটা নির্ধারণ করতেছে। তাহলে অটোজোম হচ্ছে তোমার 22 জোড়া থাকে বা 44টা। আমরা জানি আমাদের দেহে মোট ক্রোমোজোম হচ্ছে তোমার 23 জোড়া বা 46টা থাকে। এখন 23 জোড়া ভিতরে 22 জোড়া হচ্ছে তোমার অটোজোম, অর্থাৎ ছেলে মেয়ে সবার ক্ষেত্রে এই ক্রোমোজোমটা সেম থাকবে। একজন স্ত্রী দেহে যেরকম থাকবে একজন পুরুষের দেহেও একদম হুবহু ওই অটোজোমগুলো সেম সেম থাকবে। অর্থাৎ 22 জোড়া বা 44টা হচ্ছে তোমার এই যে অটোজোম। আর এছাড়া এক জোড়া আর বাকি এক জোড়া 23 জোড়া যেহেতু বলছি, ওখানে 22 জোড়া যদি এখানে অটোজোমে চলে যায় আর এক জোড়া থাকে ওটা হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম। ওইটা নির্ধারণ করবে মানে এটা কি ছেলে দেহ হবে নাকি মেয়ে দেহ হবে। তাহলে এখানে দেখো এরকম তোমাদের বইয়ে এরকম এই যে চিত্রটা দেখো এখানে দেওয়া আছে চিত্র, যেটা এই যে এই সবগুলা ক্রোমোজোম আমরা দেখতেছি না, এই সবগুলা হচ্ছে তোমার অটোজোম। অর্থাৎ সকল মানে এমনি যে আমাদের জীবকোষগুলো থাকে ওগুলোর ভিতরে সকল জীবদেহে হচ্ছে এরকম যে গঠনটা মানে এই অটোজোমগুলো দেখা যায়। কিন্তু এই দুইটা হচ্ছে মানে এই একটা জোড়া বা দুইটা, এই দুইটা হচ্ছে তোমার চেঞ্জ থাকে। এই দুইটা দেখো এক্স, যেটা এক্স হচ্ছে দুইটাই তোমার সমান সমান দুইটা ক্রোমোজোম থাকে। আর ছেলেদের ক্ষেত্রে কি হয়, এক্স আর ওয়াই থাকে, যেখানে ওয়াইটা হচ্ছে তোমার আকারে তুলনামূলক ছোট হয়। দেখো এক্সটা তো এই যে এখানেই দেখলাম এক্স হচ্ছে এক্স এর মতোই থাকবে, কিন্তু ওয়াই ক্রোমোজোম যেটা সেটা হচ্ছে আকারে আর একটু ছোট। তাহলে এই এক জোড়াটা হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম আর ওই 22 জোড়া বা 44টা সেটা হচ্ছে তোমার অটোজোম। দেখো মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রায় একই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা 46টা বা 23 জোড়া, এর মধ্যে 22 জোড়া বা 44টা হচ্ছে তোমার অটোজোম আর এক জোড়া হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম বলা হয়। অটোজোমগুলো
শারীরবৃত্তীয়, ভ্রূণ এবং দেহ গঠনের ইত্যাদি কার্যাদিতে ব্যবহৃত হয়। তার মানে এমনি যেগুলো হচ্ছে তোমার জনন কাজে অংশগ্রহণ করে না, এমনি দেহ কোষগুলা, ওগুলাতে হচ্ছে তোমার শারীরবৃত্তীয় কার্যাবলীতে অথবা ভ্রূণ সৃষ্টিতে, দেহ বৃদ্ধি করতে, ওই ক্ষেত্রে তোমার এই অটোজোমগুলা সেম সেম থাকে। কিন্তু লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে অর্থাৎ প্রজননের ক্ষেত্রে যে তোমার কি কাজ করে, ওই দুইটা সেক্স ক্রোমোজোম কাজ করে, যেখানে লিঙ্গ নির্ধারণে হচ্ছে এই অটোজোমগুলোর কোনো ভূমিকাই নাই। ওইখানে হচ্ছে তোমার এক্স আর ওয়াই এই দুইটা হচ্ছে তোমার লিঙ্গ নির্ধারণ করবে। এক্স যদি মাতৃদেহে আসে এক্স ক্রোমোজোমটা, তখন হচ্ছে কন্যা সন্তান মানে জন্ম হবে, আর যদি ওয়াই ক্রোমোজোমটা এসে মিলিত হয় তখন হচ্ছে তোমার পুত্র মানে তৈরি হবে। এরপর দেখো এই যে এই কথাগুলো এখানে বলা আছে। অটোজোম তাইলে কি জিনিস? অটোজোম হয়েছে তোমার ওই যে দেহকোষে যেগুলা থাকে নর্মাল মানে সবার ক্ষেত্রে সেম যে ক্রোমোজোমগুলা। এরপরে থ্যালাসেমিয়া বলতে কি বোঝায়? থ্যালাসেমিয়া হচ্ছে তোমার লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতা জনিত একটা রোগ। এখানে কি হয়, থ্যালাসেমিয়া বলতে মানে তোমার হচ্ছে রক্ত স্বল্পতা দেখা যায়, মানে লোহিত রক্তকণিকা উৎপন্ন হইতে পারে না, মানে অনেক কম পরিমাণে থাকে, যার জন্য এই যে রোগীর কি হয়, অনেক বেশি রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা দেখা দেয়। এখন থ্যালাসেমিয়া রোগটা তোমার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মেজর আর একটা মাইনর। থ্যালাসেমিয়া মেজর যদি হয় তখন তুমি হচ্ছে ভ্রূণটা যখন মাতৃগর্ভে থাকবে তখনই প্রচণ্ড রক্তশূন্যতা দেখা দিয়ে ভ্রূণটা মাতৃগর্ভেই মারা যাবে, অথবা ভূমিষ্ঠ যদি হয়, ভূমিষ্ঠ হইলেও ওখানে মানে কিছুক্ষণ পরপরই হচ্ছে ওটা মারা যাবে, মানে রক্তশূন্যতা দেখা দেবে। আর থ্যালাসেমিয়া মাইনর যেটা, ওখানে হচ্ছে মানে একটু কম পরিমাণে সমস্যাটা হয়। এখন ওই যে জীবটা ওইটা হচ্ছে তোমার ভূমিষ্ঠ হইলেও ওখানে হচ্ছে তোমার অনেক বেশি রক্তশূন্যতা দেখা দিবে, যার জন্য হচ্ছে ওই ঔষধ খাইয়ে অথবা ডাক্তারের পরামর্শ মতো চলে তাকে বাঁচিয়ে রাখা যাবে। কিন্তু এই যে মানে জীবনকালটা এটা হচ্ছে তোমার শুধু 30 বছর পর্যন্ত স্থায়ী হবে। 30 বছরের পরে পরবর্তীতে মানে ওর অবস্থাটা ওই মানে মানুষের অবস্থাটা, রোগীটার অবস্থা আরও খারাপ হয়ে যাবে, যার জন্য হচ্ছে ওর মানে মৃত্যু ঘটে যাবে। এখন থ্যালাসেমিয়া এই যে মেজর আর মাইনর ভিতরে, এই থ্যালাসেমিয়া হলে কিন্তু লৌহ জাতীয় খাবার খাওয়া যায় না। লৌহগুলো কি হয়, তোমার রক্তের ভিতর জমাট বেঁধে যায়। এখন রক্ত জমাট বেঁধে গেলে তো তোমার ওই যে রক্তনালীর ভিতরে রক্ত চলাচল বাধাগ্রস্ত হবে, যার জন্য এটা আরও ক্ষতিকর হয়ে যায়। অর্থাৎ বিভিন্ন নিয়ম মেনে হচ্ছে মানে ডাক্তারের পরামর্শ মতো ঔষধ খেয়ে বা নিয়ম মেনে এই যে জীবনযাপনটা করতে হয়। এখানে দেখো যদি আমরা পড়ি, এই রোগে লোহিত রক্তকণিকাগুলো নষ্ট হয়ে যায়, ফলে রোগী রক্ত শূন্যতায় ভোগে। থ্যালাসেমিয়া হচ্ছে মেনলি তোমার রক্ত শূন্যতার একটা মানে রোগ, কিন্তু এই রোগটা তোমার বংশ পরম্পরায় বাহিত হয়। মানে এই যে এই থ্যালাসেমিয়ার যে জিনটা, এটা হচ্ছে তোমার পিতামাতা থেকে বা অথবা তোমার পূর্বজ থেকে মানে এইভাবে হচ্ছে বংশ পরম্পরায় চলে আসে। এটা হচ্ছে একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, মানে হচ্ছে তোমার বংশগতীয় একটা ব্যাধি, যেটা তোমার বংশ পরম্পরায় চলতে থাকে। এখন হয় তুমি বাহক হও অথবা রোগ মানে আক্রান্ত হও, এই ক্ষেত্রে তোমার পরবর্তী যে প্রজন্মের সন্তানটা থাকবে ওইটা হচ্ছে তোমার থেকে ওই জিনটা পাবে, যার কারণে ওর হচ্ছে থ্যালাসেমিয়াটা মানে রোগটা থাকবে। এখন এরকম বংশগতীয় আরেকটা রোগ আছে, ওটা হচ্ছে তোমার কালার ব্লাইন্ড। এটাও হচ্ছে তোমার বংশগতীয় রোগ থ্যালাসেমিয়াটা। এখন বংশ পরম্পরা হয়ে থাকে থ্যালাসেমিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বংশবাহিত রক্তজনিত সমস্যা। ধারণা করা হয় যে প্রতি বছর 7,000 শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে হচ্ছে জন্মগ্রহণ করে। বর্তমানে প্রায় 1 লাখ রোগী আছে। এটি একটি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, অর্থাৎ বাবা মা উভয়ই এই রোগের বাহক অথবা রোগী হলে তবেই তার সন্তানের রোগ লক্ষণ হিসেবে প্রকাশ পাবে। চাচাতো মামাতো খালাতো ভাই বোনদের ভিতরে অথবা মানে এরকম নিকট আত্মীয়দের ভিতরে যদি বিবাহ হয় তাহলে হচ্ছে এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। সেক্স লিঙ্ক যে কোনো ডিসঅর্ডার দেখবা ওগুলো হচ্ছে তোমার নিকট আত্মীয়দের ভিতরে কখনোই হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত না। এই ক্ষেত্রে হচ্ছে এই রোগটা আরও বেশি মানে প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম থ্যালাসেমিয়া কি জিনিস, রক্তকণিকা বা রক্তশূন্যতাজনিত একটা রোগ, যেটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, মানে পিতামাতা থেকে আসবে এরকম বংশগত একটা রোগ। তাহলে এভাবে আমি তোমাকে বুঝাই প্রশ্নগুলো আই হোপ বুঝাইতে পারছি। এভাবে বুঝানোর পরে এই ইনফরমেশনগুলাই আমি যে কথাগুলো বললাম এগুলাই তুমি যদি পরীক্ষার খাতায় সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিউর করতে পারবা। এখন এই প্রশ্নগুলো সমাধান করা অথবা আরও মানে এই কয়টা তো এনাফ না, আরও সমাধান তোমাদের করতে হবে। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করার মাধ্যমে তুমি এই প্রশ্নগুলো মানে আর একটু আয়ত্ত করতে পারলে এটা তোমার জন্যই সুবিধাজনক হবে, যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সমাধানগুলো করে দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু আমাদের বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।